সরি, তোমাদেরকে গতদিন আসলে গতদিনের পড়াটা রেকর্ডিং করতে পারিনি, ভুল হয়ে গেছে। তো আমরা আজকে একটু এটাকে একটু রিভাইজ করে তারপর আমরা সামনে যাব। আমরা গতদিন শুরু করছিলাম উইথ দ্য ডেফিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন। এটা ডেফিনেশনটা এভাবে বলা যায়, যদি দ্য মোশন ইন হুইচ এ বডি মুভস অ্যাবাউট এ মিন পজিশন or a fixed position, and the motion in which a body moves from one place to the other with respect to time, তখন আমরা এদেরকে বলতে পারি দিস ইজ এ অসিলেটরি মোশন বা অসিলেটরি মোশন। আর হারমোনিক মোশনের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো ইন হারমোনিক মোশন দ্য ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু দ্য অ্যাক্সেলারেশন। এখন আমরা গতদিন একটা ছবি আঁকছিলাম, এই ছবিটা ছিল এরকম। এটা একটা সার্কেল অফ রেডিয়াসে, সার্কেল অফ রেডিয়াসে ধরো কোনো একটা বিন্দু, একটা বডি এক্স থেকে পি বিন্দুতে চলে গেছে ইন টাইম টি। দিস অ্যাঙ্গেল ইজ ওমেগা, সো দিস ইজ অ্যাঙ্গেল ইজ থিটা, অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ওমেগা। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে থিটার সময় যেতে যদি কি সময় লাগে সেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন এই বিন্দুতে যেতে গেলে তাহলে আমরা আমরা বলতে পারি যে এখন আমি যদি এই অক্ষে এখানে একটা লাইন আঁকি এবং এই যে লম্বটা আছে এই লম্বটাকে আমি বলতেছি দিস ইজ এ পয়েন্ট ও এম। এখন এক্স থেকে পি তে গেলে এই ও এমটা এতটুকু থাকবে, কিন্তু পি থেকে যদি সে আবার এদিকে যেতে থাকে এম এর মানটা বড় হতে থাকবে। তো এইটা আবার যদি এদিকে আসে পি বিন্দুটা, তখন এই এম এর মান ছোট হতে 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 জিরোতে আসবে, তারপরে আবার এখানে নেগেটিভ ম্যাক্সিমাম হয়ে যাবে, তারপরে আবার এক্স এ আসবে। চলো আমরা এই ঘটনাটা একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। তো বলতে পারি যে দিস ইজ এ পার্টিকেল স্টার্টেড ফ্রম হেয়ার। সাথে সাথে আমি একটা সাইন ওয়েভ আঁকবো। সাইন ওয়েভ আঁকে আমি শুধু এক্স অক্ষটা দেখবো, ওয়াই অক্ষটা দেখবো, যে এই বিন্দু থেকে এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার রাখি সেই পারপেন্ডিকুলারটাকে এখানে কোথায় কোথায় সেট করে। ধরো এখানে থাকলে এটা জিরো, এখানে থাকলে সেটার মান এটা ধরো ও এম, এইভাবে আমরা করবো। তাহলে দেখা যাবে যে আমি এখানে একটা সাইন ওয়েভ পাইছি। এটা যদি চারিদিকে ঘুরতে থাকে আই উইল গেট এ কমপ্লিট সাইন ওয়েভ। সো আমি এই ক্ষেত্রে আমরা গতদিন দেখছিলাম যে থিটা, ধরো ও এম ইকুয়াল টু আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। হোয়াট ইজ ওমেগা টি? ওমেগা টি ইজ দিস থিটা ইকুয়াল টু ওমেগা টি। তাহলে আমরা এইটাকে আমি বলতে পারি দিস ইজ থিটা। তাহলে আমরা এই ত্রিভুজটাতে ও এম পি ত্রিভুজে আমরা দেখতে পারি যে এই ইকুয়েশনটা এক্সিস্ট করে। দেয়ারফর আমরা লিখতে পারি y ইকুয়াল টু সাইন। এখন ধরো আমরা যদি ধরে নেই যে আমরা এখন ধরে নিয়েছিলাম যে এই বস্তুটা এখান থেকে মুভ করছে, যদি এমন না হয়ে এখান থেকে মুভ করতো, ধরো এখান থেকে মুভ করতো, তাহলে আমার এই ছবিটা হয়ে যেত এরকম। এই ছবিটা হয়ে যেত এরকম, ধরো একটু পিছন থেকে শুরু হতো, তাই না? পিছন থেকে শুরু হতো এইরকম। এই জিনিসটাকে আমরা বলি ফেজ অ্যাঙ্গেল ফাই। তাহলে এইটাকে লেখা যায়, যদি আমি y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ফাই হলো ফেজ অ্যাঙ্গেল। এখন ফেজ অ্যাঙ্গেলের সাথে ল্যামডার একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। ধরো একটা ওয়েভ এখান থেকে শুরু হয়েছে, আরেকটা ওয়েভ এইখান থেকে শুরু হয়েছে।
তখন আমি ফাই এর মান কি লিখবো, তখন আমি ফাই এর নাম লিখবো π/2। আর এখান থেকে শুরু হলে লিখবো পাই, এখান থেকে শুরু হলে লিখবো 3π/2, এখান থেকে শুরু লিখবো 2π। তার মানে একটা একটা ওয়েভ যদি একটা ওয়েভ যদি এখান থেকে শুরু হয়, আরেকটা ওয়েভ যদি একবার রাউন্ড ঘুরে এসে এখান থেকে শুরু হয়, তাহলে দুইটা ওয়েভের মধ্যে পার্থক্য কি হবে, এই পরিমাণ পার্থক্য হবে। সো আমরা লিখতে পারি ইফ দ্য ফেজ অ্যাঙ্গেল ইজ 2π, ফেজ লেখাটা দেখা যাচ্ছে না, ফেজ ডিফারেন্স, এটাকে একটু নামা দিই, কাছে আনার চেষ্টা করি, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু ল্যামডা। ঠিক আছে, তাহলে আমরা, কারণ দেখো আমি যদি এখান থেকে শুরু করি তাহলে ফাই বলতে পারি, এখান থেকে শুরু করলে বলবো ফাই এর মান হবে 2π/2, এখান থেকে 5/2, এখান থেকে যদি শুরু করি তাহলে হবে 3π/2, এখান থেকে শুরু করলে হবে 2π। তার মানে 2π যখন ফেজ অ্যাঙ্গেল, তখন সে আসলে এতটুকু দূরত্ব সে অতিক্রম করে ফেলছে, এই ল্যামডা পরিমাণ একটা ওয়েভলেন্থের ল্যামডা পর্যন্ত দূরত্ব। তাহলে ফেজ অ্যাঙ্গেল যদি 1 হয়, তাহলে ফেজ ডিফারেন্স হবে λ/2a। এখন ফেজ অ্যাঙ্গেল যদি এক্স হয়, তাহলে ফেজ ডিফারেন্স হবে, যদি 1 হয় ফেজ ডিফারেন্স, এখন যদি এমন হয় যে ফেজ ডিফারেন্স, এখন যদি এমন হয় যে ফেজ ডিফারেন্স এক্স, তাহলে আমরা ফেজ অ্যাঙ্গেলকে লিখতে পারি ফেজ অ্যাঙ্গেল ইকুয়াল টু 2π/λ, উল্টা করে দিব, ইন্টু এক্স। তাহলে মানে আমার ইকুয়েশনটা এখন কি দাঁড়াচ্ছে, আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ওয়াই ইকুয়াল টু এ এ সাইন ওমেগা টি প্লাস ফাই ছিল, ফাই এর জায়গায় আমি এখন লিখবো এ সাইন ওমেগা টি প্লাস 2π/λ ইন্টু এক্স, এইভাবে আমি লিখতে পারি। আর ওমেগাকে লেখা যায় পাই বাই ক্যাপিটাল টি ইন্টু T/2π/λ এক্স। এই ইকুয়েশনটাকে আমরা মনে রাখবো, এই ইকুয়েশনটাকে আমার পরে কাজে লাগবে। এখন আমরা আরো কিছু বের করছিলাম, সেগুলি আমি বইয়ের পৃষ্ঠাগুলি তুলে দিব, সেখানে সেখানে তোমরা পড়তে পারবা। এখন আমরা আরেকটা জিনিস গতদিন পড়ছিলাম, সেই জিনিসটা একটু মনে করে দিই। এটা হলো এভারেজ কাইনেটিক এনার্জি of a vibrating particle, of a vibrating particle. ভাইব্রেটিং পার্টিকেল। আচ্ছা, এইটা আমরা কি করব, এটা আমরা একটু প্রমাণ করব, কারণ হলো এটা গতদিন একটু প্রয়োজন আছে। আর আমরা ডিসপ্লেসমেন্ট, আমরা বলছিলাম যে ডিসপ্লেসমেন্ট ওয়াই ইকুয়াল টু এ, এখন আমি ছোট হাতে লিখছি, এ হলো অ্যামপ্লিটিউড, মনে রাখতে হবে, এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে আমি ভ্যালোসিটি বের করতে পারি এভাবে, dy/dt ইকুয়াল টু, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি টাইমের সাপেক্ষে, তাহলে আমি লিখতে পারি এ ওমেগা কস ওমেগা টি। এখন তাহলে যদি ইফ mass of particle is x, sorry m, তাহলে আমরা কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে হাফ এম
এটাকে স্কোয়ার করতে হবে, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস 5। এখন আমার এই জিনিসটার নিব, এই জিনিসটার এখন আমি অ্যাভারেজ নিব। কতটুকু জায়গার ভিতরে অ্যাভারেজ নিব? ফ্রম দিস পজিশন, ঠিক আছে, একটা সাইন ওয়েভ, তাই না? সাইন ওয়েভের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত নিব। এটা হলো 0, এটা হলো টি, ঠিক আছে। এই পর্যন্ত আমি এইটার একটা অ্যাভারেজ নেওয়ার চেষ্টা করবো। আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমাদের একটু অ্যাটেন্ডেন্স দিতে হবে। আমি রেকর্ডিংটা পজ করব, তোমাদের একটু মনে করায় দিবা আমাকে যে এটা আবার ক্লাস শুরু করলে আবার। আচ্ছা, আমরা এখন এভারেজ কাইনেটিক এনার্জি ওভার এ পিরিয়ড বের করবো। পিরিয়ড মানে হলো 0 থেকে টি পর্যন্ত। তখন আমরা লিখবো কাইনেটিক এনার্জি এভারেজ ইকুয়াল টু 1/t, 0 টু টি, এই আর পুরো এই টার্মটা লিখবো, আর ইন্টিগ্রেশনের ইয়াটা হবে ডিটি। এখন চলো আমরা এটা করে দেখি। এটা গতদিন আমি করছিলাম, কিন্তু তোমাদের যেহেতু আবার ওইটা রেকর্ডিংটা দিতে পারিনি, তাহলে এখন আমি, চলো, দিস ইজ ইকুয়াল টু, আগের লাইনের কন্টিনিউশন, এটার ইকুয়াল টু 1/t। এখন যা যা আমার ইন্টিগ্রেশনের দরকার নাই সবকিছুকে বাইরে নিয়ে আসে, হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এগুলি সবগুলিকে আমি বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে এসে আমি করলাম কি 0 টু টি, এখানে একটা, তাহলে কি থাকলো? কস স্কোয়ার ওমেগা টি প্লাস 5 ডিটি। এখন আমরা এই জিনিসটাকে আমরা একটু মনে করার চেষ্টা করি। তোমার মনে আছে নিশ্চয়ই, cos 2 থিটা ইকুয়াল টু হলো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটাকে এইভাবে লেখা যায় 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, না +1 হবে, না -1, ঠিক আছে। তাহলে cos স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি হাফ অফ 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আমি এটা প্রয়োগ করি, আমার এখানে রয়ে গেল 1/, এখানে দেখো এখানে একটা হাফ আছে, এই হাফটাকে আমি প্রথমে বাইরে লিখে ফেলবো। এখানে একটা 2 আছে, দুইটা মিলে 4t m স্কোয়ার ওমেগা স্কোয়ার 0 থেকে t, এখানে হবে 1 প্লাস cos 2 ইন্টু ওমেগা টি প্লাস থিটা ইন্টু ডিটি। কেন, কোত্থেকে আসলো? এই cos 2 থিটা, তার মানে এই জিনিসটাকে আমার এখন 2 দিয়ে লিখতে হবে, 2 গুণ করে লিখতে হবে। দিস ইজ ইকুয়াল টু, আমি এখন এই ইকুয়েশনকে, এই ইন্টিগ্রেশনকে দুইটা ভাগে ভাগ করব, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার 0 টু টি, শুধু ডিটি, আমি শুধু 1টাকে রাখলাম, প্লাস 1/4t m ওমেগা স্কোয়ার a স্কোয়ার ইন্টু 0 টু টি cos 2 ওমেগা টি প্লাস থিটা ডি। এখন একটা জিনিস আমরা সব এখন দেখে নিই, একটা শিখে নিই। সেই জিনিসটা হলো, যখনই আমরা একটা সাইন ওয়েভ অথবা কস ওয়েভ, সাইন ওয়েভ হলো এরকম, আর কস ওয়েভ কিরকম? কস ওয়েভ শুরু হবে এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে এইভাবে শেষ হবে। এইটার উপর যে কোনো টার্ম যদি আমি ইন্টিগ্রেশন করি, তার মান আসবে 0, কারণ এখানে যতটুকু পজিটিভ আছে বা এখানে যতটুকু পজিটিভ আছে ঠিক ততটুকু নেগেটিভ আছে, তার জন্য দুইটার যোগফল 0। তাহলে তাই যদি হয়, তাহলে আমার এই টার্মটা হয়ে যাবে দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে শুধু থাকবে এটা 1/4 পাই এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখানে আসবে শুধু একটা টি। এখানে পাই লিখছে কিনা, এটা তো টি টি, তাহলে দিস ইজ এইটি কাটা যাবে, তাহলে হয়ে যাবে 1/4 এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। কখনো কখনো ওমেগা ইকুয়াল টু 2πf আমরা লিখি, এফ হলো ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হয়ে যাবে 1/4
এম এ স্কোয়ার ও 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে দিস ইজ ইকুয়াল টু এম স্কোয়ার পাই স্কোয়ার এফ স্কোয়ার। তার মানে দিস ইজ কাইনেটিক এনার্জি অ্যাভারেজ। এই জিনিসটা আমরা পরে আমাদের কাজে লাগবে। এখন আমি বের করার চেষ্টা করব টোটাল এনার্জি অ্যাভারেজটা। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি বের করতে গেলে ঠিক একটু অন্য অ্যাপ্রোচে আমার যেতে হবে। তখন এটার পরে আর দুইটা টপিকস আছে, তারপর আমাদের অঙ্কগুলি করে শেষ করি। আচ্ছা, আমরা জানি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস 5। এখান থেকে আমি লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস 5 ইকুয়াল টু y বাই a। তাহলে cos ওমেগা টি প্লাস 5 ইকুয়াল টু হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার রুট ওভার কোন সূত্র দিয়ে? এটা সূত্র হলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা দিয়ে ব্যবহার করে আমি এটা বের করছি। এটাকে আমি আর একটু সহজ করে লিখি, দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ। এই রুট তাহলে আরো এতটুকু থাকবে, ঠিক আছে, রুট পুরোটা হবে এ। আচ্ছা, তাহলে ভেলোসিটি কি? ভেলোসিটি ভি ইকুয়াল টু জানি আমরা এ ওমেগা কস ওমেগা টি প্লাস 5। তাহলে দিস ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ ওমেগা, এই মানটা বসায় দিব, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ। এ কেটে এটা হয়ে যাবে এ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার। দিস ইজ দ্য ভ্যালোসিটি। তাহলে আমার কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি হবে, এটাকে আমরা বলি হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা আমি একটু মনে রাখি, ঠিক আছে? এটা আমি একটু ব্লক করে রাখি, কারণ পরে আমার টোটাল এনার্জি বের করতে গেলে কাইনেটিক এনার্জিতে লাগবে। এখন আমরা পোটেনশিয়াল এনার্জি বের করব। পোটেনশিয়াল এনার্জি কাকে বলে এটা দিয়ে শুরু করি। পোটেনশিয়াল এনার্জি হলো এনার্জি of a vibrating particle is the amount of work done in overcoming the force through a distance y। তাহলে acceleration equal to কত আমি জানি? acceleration is defined by, আমি এই ইকুয়েশনটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে এটা চলে আসবে, ভেলোসিটি যেটা আসছে সেটাকে আরেকবার ডেরিভেটিভ করলে এটা চলে আসবে ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে ফোর্স কত? ফোর্স হবে মাইনাস এম ওমেগা স্কোয়ার ওয়াই। আমরা জানি ফোর্স আর মাসের সাথে অ্যাক্সেলারেশন গুণ করলেই ফোর্স পাওয়া যায়। এখন আমরা এখানে নেগেটিভ সাইন কেন দেওয়া হয়েছে? নেগেটিভ সাইন দেওয়া হয়েছে হলো নেগেটিভ সাইন because the direction of acceleration and motion are
অপোজিট, এটা ছবি এঁকেই একটা বুঝে দিই এটা কেন অপোজিট। এই যে ধরো একটা আমি সরল দোলক, এটা তো একটা সিম্পল হারমোনিক মোশন, তাই না? এই এইটা যখন এখানে থাকে তখন তার সরি, এইটা যখন এখানে থাকে তখন তার ডিসপ্লেসমেন্ট জিরো। এখন এটাকে যখন তুমি দুলতে দাও তখন তুমি কোনো একটা সময় এখানে চলে আসে, ঠিক আছে, এই সময় চলে আসে, তখন তার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হলো এদিকে, কিন্তু তখন তার অ্যাক্সেলারেশন কাজ করে বিপরীত দিকে, এর জন্য সে আবার এদিকে চলে আসে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা হলো তার ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশন এদিকে কাজ করে, এর জন্য তাদের হলো বিপরীতমুখী। এখন আমি বের করব পোটেনশিয়াল এনার্জি। তো তো পোটেনশিয়াল এনার্জি পিই ইকুয়াল টু 0 to y m ওমেগা স্কোয়ার y ইন্টু dy। এখন এগুলো ইন্টিগ্রেশনটা করি, এম ওমেগা স্কোয়ারকে বাইরে নিয়ে যাই, তাহলে এখানে এটাকে y কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আসবে y² by 2 0 to y, দিস ইজ ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার y² হাফ। তাহলে আমি যখন কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগ করি, সো টোটাল এনার্জি টি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি আমি আগে কি লিখছিলাম, আগে লিখছিলাম এটা হাফ এম ওমেগা স্কোয়ার, হাফ এম সরি ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি কত হবে, এটা হবে হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ারের টার্মটা কাটা যাবে, থাকবে শুধু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আবার যদি আগের মতো ওমেগাকে যদি টু টু পাই এফ লিখি, ওমেগা ইকুয়াল টু পাই এফ, তাহলে আমি এটাকে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 2m পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার। অঙ্ক করার সময় এটা হয়তো কখনো কখনো এটা লাগতে পারে, আমি একটু এটাকে জুম বাড়া দিই, জুমটা বাড়া দিই, লেখাটা একটু ভালো করে। ঠিক আছে, দিস ইজ দ্য টোটাল এনার্জি এক্সপ্রেশন। এখন আমরা একটু একটু তোমাদেরকে সরল দোলকের ইয়াটা একটু মনে করে দিই, তোমার মনে আছে কিনা সরল দোলকে টি কিসের কিসের উপর নির্ভর করে, টি ইজ প্রপোর্শনাল টু এল। এক মিনিট, একটু একটু আমি যেখান থেকে পড়াতে চাচ্ছি ওখানে একটু গিয়ে নিই। আমরা জানি যে একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা টি ইজ প্রপোর্শনাল টু রুট এল এবং টি ইজ অলসো প্রপোর্শনাল টু 1/√g, তখন আমরা টি কে একসাথে লিখি, দুটো একসাথে 2π√L/g। ঠিক আছে, এইটা হলো আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন। এখন এটার যদি আমি সিম্পল হারমোনিক অসিলেশন লিখতে চাই, তাহলে আমি ইকুয়েশনটা লিখবো এইভাবে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস, সরি এখানে টি হবে, টি স্কোয়ার ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ওমেগা? ওমেগা ইকুয়াল টু হলো 2π/t, 2π/t, টি আসে কোথেকে, টি আসে এই ইকুয়েশন থেকে, 2π ইন্টু ইন্টু 2π√L/g। এই ইকুয়েশনটা হলো আমার ওমেগার ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এই জিনিসটা কখনো কখনো লাগে, আবার কখনো আমার আরেকটা জিনিস লাগে, সেটা হলো স্প্রিং পেন্ডুলাম।
এই জিনিসটা আমরা ল্যাবে ব্যবহার করি, ল্যাবে আমরা স্প্রিং পেন্ডুলাম নিয়ে আলোচনা করি, কাজেই স্প্রিং পেন্ডুলাম আমাদের একটু পড়ে রাখতে হবে। স্প্রিং পেন্ডুলাম জিনিসটা কি? ধরো এরকম একটা, এটা হলো স্প্রিং পেন্ডুলাম। স্প্রিং পেন্ডুলাম হলো একটা শক্ত জায়গায় তুমি একটা স্প্রিং ঝুলিয়ে দিবা, স্প্রিং ঝুলিয়ে দিবা, স্প্রিং ঝুলিয়ে দেওয়ার পরে তুমি যদি এখানে একটা একটা লোড দাও, একটা লোড দাও, এটা কি হবে, এটার নিচে যাবে, এক্সটেন্ড হয়ে যাবে, এক্সটেন্ড হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, এইটাকে ধরি আমরা এ বি। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এই ইকুয়েশনে এখানে ভিতর কি কি ইকুয়েশন আছে দেখি, যে আমরা দেখি the let the distance AB equal to y, আমরা এটাকে y y ধরি। তাহলে আর আরেকটা জিনিস ধরি, সেটা হলো let the টেনশন হলো পার ইউনিট লেন্থে কি পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটা। the tension per displacement is k, এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করব। তাহলে ফোর্স অন exerted by the spring, এই যে এখানে আমি ওয়েট দেওয়ার পরে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেটার মান হল কত, সেটার মান হবে কে ওয়াই। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি ফোর্সের আরেকটা ডেফিনেশন কি, ফোর্সের আরেকটা ডেফিনেশন হলো এম ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার। এটা ইকুয়াল টু, তাহলে আমি লিখতে, তাহলে আমরা লিখতে পারি যে এম ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ওয়াই। ঠিক আছে, এটা লিখতে পারি। এখন তাহলে এটাকে আমি ইকুয়েশনটাকে এভাবে নিয়ে আসি, এম ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস কে ওয়াই ইকুয়াল টু 0, বা ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ওয়াই ইকুয়াল টু 0। আমরা জানি যে কোনো সিম্পল হারমোনিক মোশন সেটাকে আমরা আসলে এইভাবে লিখতে পারি, ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তার মানে এখানে ওমেগা কত, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, অথবা ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে টি বের করতে পারি, টি ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু 2 পাই টি, তাহলে টি ইকুয়াল টু হবে 1/2 পাই, ওমেগাটাকে উল্টে দিতে হবে, এটা হয়ে যাবে এম বাই কে। এই সূত্রের অঙ্ক কখনো কখনো করতে হয়। ঠিক আছে, এইটা একটা হলো আমার সিম্পল পেন্ডুলাম, এটা একটু শিখতে হবে। আরেকটা জিনিস শিখতে হবে, সেটার নাম হলো এলসি সার্কিট। এটা করে আমাদের থিওরি শেষ হয়ে যাবে, তারপর আমরা অঙ্কগুলি করে ফেলবো। এলসি সার্কিট, ঠিক আছে। এলসি সার্কিটটা কেমন একটা সার্কিট, এই সার্কিটটা হলো একটা একটা ক্যাপাসিটর থাকে আর এখানে একটা ইন্ডাক্টর থাকে, ইন্ডাক্টর থাকে। আর এদিকে একটা ব্যাটারি আমি দিতে পারি,
ব্যাটারি দিতে পারি। এগুলিকে আমি সব একসাথে একসাথে একটা কি এর মাধ্যমে সংযোগ, এখানে একটা কি দিব আমি, ঠিক আছে? এখানে কি দিলে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি এইভাবে। আমরা ধরে নেই এটাতে যে ক্যাপাসিটর আছে, সেই ক্যাপাসিটরের কাজ কি? সে হলো চার্জ গ্রহণ করে, তাহলে আমরা ধরে নিই লেট দ্য চার্জ অফ দ্য ক্যাপাসিটর at time t is q, ঠিক আছে? এটা হলো কিউ মনে করো। তাহলে এটা যদি কিউ হয়, তাহলে আমি ইকুয়েশনটা হবে এরকম: কিউ বাই সি প্লাস এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু 0। এখন কিউ কে লেখা যায় এরকম: কিউ ইকুয়াল টু, না, এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখি: এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস কিউ বাই সি। এখন ইকুয়েশনটাকে আমি টি দিয়ে যদি করি, ইন্টিগ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে বাস হবে এল ডি স্কোয়ার আই বাই ডিটি স্কোয়ার, আর এদিকে হবে 1/c ডিকিউ বাই ডিটি। কিন্তু ডিকিউ বাই ডিটি ইজ আই। সময়ের সাথে সাথে যদি কোনো চার্জ পরিবর্তন হয়, সেটা বিদ্যুৎ প্রবাহে পরিণত হয়। তাহলে এটা হয়ে গেল এল ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার ইকুয়াল টু -1/c ডি, শুধু আই। তাহলে এই ইকুয়েশনটা হয়ে গেল কিরকম: ডি স্কোয়ার আই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 1+1/LCI ইকুয়াল টু 0। এটা আবার একটা সিম্পল হারমোনিক মোশন, কিন্তু এটার ওমেগা হবে √1/LC। টি কত হবে? টি হবে 2π√LC। এই দুইটা ইকুয়েশন লাগবে, এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা অঙ্ক করবো। সো আমার এখানে থিওরি শেষ। এখন আমরা অঙ্কের ইয়াতে চলে যাই। অঙ্কগুলিতে আমি যে ফাইলে আমি অঙ্কগুলি করছি, সেই ফাইলটাতেই আমি অঙ্কের সলিউশন গুলি লিখে দিব মোটামুটি ভাবে। তোমরা এটা পরে নিজেরা পুরোটা করে দিবে, ঠিক আছে? লেট আস গো টু দ্য পার্ট, দিস ইজ দ্যাট পার্ট, ঠিক আছে? তোমাদের স্ক্রিনে এখন চলে আসছে। অনেক বড় বড় অঙ্ক মনে হবে, কিন্তু আসলে এই অঙ্কগুলি খুব একটা বড় না। তো আমরা সরাই দিই। আচ্ছা, প্রথম প্রবলেমটা বলছে strong winds can apply a significant enough force to kill tall skyscraper to set into back foot motion। মানে অনেক বাতাস থাকলে স্কাইস্ক্রাপার গুলি সামনে পিছে নড়াচড়া করে। The amplitude of this motion are greater at the higher floor and barely observable for the lower floor। উপর তলায় এই মোশনটা অনেক ভালো বুঝে যায়, কিন্তু নিচের দিকে বুঝে যায় না। It is said that one can even observe the vibrational motion of the Sears Towers in Chicago on a windy day। মানে যেদিন ঝড়ো হাওয়া থাকে, সেদিন শিকাগোতেও এই ইয়াটা পাওয়া যায়। As the Sears Towers vibrate back and forth, it makes about 8.6 vibration in 10 seconds. Determine the frequency and period of vibration of the Sears Towers। এইটা আমি তোমাদেরকে শুধু সূত্রটা আমি লিখে দিব, তোমরা নিজেরা এই কাজটা ইয়াটা করবা, ঠিক আছে? আচ্ছা, আমি ইনসার্ট এইখানে আমার টি ইকুয়াল টু হবে, সরি, প্রথমে হবে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হবে বরং ভাইব্রেশন, নাম্বার অফ ভাইব্রেশন
ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, এটা হলো একটা অঙ্ক। আর আরেকটা বলছে কি, পিরিয়ড অফ ভাইব্রেশন বের করতে বলছে। তাহলে আমরা জানি that equation T equal to 1/f। এই সূত্র দিয়ে তোমরা এই দুইটা অঙ্ক করবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যাই, দ্য স্পিন রেট অফ এ সিডি রম ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য লোকেশন। একটু আমি এটাকে বড় করে দিই, তাহলে শুনবেন, বেশি বড় হয়ে গেল। So the spin rate of CD-ROM varies according to the location on the disk from where data is being accessed. When accessing data from the inner circle of the disk, the CD can spin at a rate of high as 400 revolution per minute. Determine the frequency. এটা তাহলে তোমার কি হবে, রিভলিউশন মানে হলো 400 বার সে ঘুরে। তাহলে এখানে তুমি সেই একই সূত্র ব্যবহার করবে, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু নাম্বার অফ রোটেশন ডিভাইডেড বাই টাইম। টাইম এখানে মিনিটে দেওয়া আছে, এটা সেকেন্ডে নিতে হবে। তারপর তুমি পিরিয়ড যখন বের করবা তখন টি ইকুয়াল টু 1/f, এই সূত্রটা ব্যবহার করবা। ঠিক আছে, 3 নাম্বার গেল। লাইক অল প্ল্যানেটস, দ্য প্ল্যানেট ভেনাস orbits the sun in periodic motion and simultaneously spins about its axis। ঠিক আছে, আমরা জানি যে প্ল্যানেট ভেনাস প্ল্যানেটটা সেটা সূর্যের চারিদিকে পিরিয়ডিক্যালি ঘুরে এবং একই সাথে নিজের অক্ষে ঘুরে, যেমন আমাদের পৃথিবী ঘুরে। পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে 365 দিনে, আর নিজের অক্ষে ঘুরে 24 ঘন্টায়। যে যখন নিজের অক্ষে ঘুরে তখন এটাকে বলা হয় দিন, আর যখন সে সূর্যের চারিপাশে ঘুরে তখন তাকে বলে ইয়ার। পৃথিবীর জন্য দিন, ইয়ার হলো 365.25 ডে, আর রোটেশনের সময় হলো 24 আওয়ার। কিন্তু একই জিনিস যখন ভেনাসের সাথে তুমি করবা, তা দেখা যাবে যে ভেনাসের পিরিয়ড অফ অরবিট ইকুয়াল টু 225 ডেজ। তার মানে সে, তার বছর হয় 225 দিনে। অ্যান্ড এ পিরিয়ড অফ রোটেশন অফ 243 ডেজ। তার মানে তার যে একদিন সেটা হলো পৃথিবীর 243 দিন। তার মানে তার বছর পৃথিবীর একদিনের থেকেও ছোট। So for Venus inhabitants, a day would last longer than a year. Determine the frequency of orbit and frequency of rotation. এটা তোমাকে বললাম, তুমি করবা। আচ্ছা, a geological disturbance in California produces seismic waves which are detected in Phoenix approximately 990 kilometers from the epicenter. If the waves travel 6.3 kilometers per second, determine the time delay between the disturbance and detection. আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, তোমার কাজ হলো এটাকে অ্যাপ্লাই করা। ফর্মুলা হবে V equal to F lambda। ল্যামডা তো এখানে নেই। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটা করব। তারপর আমরা যাই এই অ্যাপ্লিকেশন, এটা দিন। আচ্ছা, তারপর যাই, ম্যাক্রোব্যাটস ইউজ ইকোলনস ইকোলোকেশন টু নেভিগেট এন্ড হান্টস। ওরা কি করে, শব্দ করে। এই শব্দটা যখন রিফ্লেকশন আসে, সেই রিফ্লেকশন থেকে তারা বুঝতে পারে যে তার আশেপাশে তার কি কি অবস্ট্রাকচার আছে, কি কি অবজেক্ট আছে। এটা কি করে, টাইম ডিলেটা বাইর করে। ঠিক আছে, যে শব্দটা সে কখন করলো, কতক্ষণ পরে শব্দটা ফেরত আসে। এখন তোমার বের করতে হবে, ডিটারমাইন দ্য টাইম ডিলে বিটুইন দ্য সেন্ডিং অফ এ পালস এন্ড রিটার্ন অফ ইটস রিফ্লেকশন ফ্রম এ অবজেক্ট লোকেটেড 12.5 মিটার অ্যাওয়ে। Approximate the speed of sound is 345 meter. Let us write the formula. The formula is like this. তাহলে আমার বের করতে হবে টাইম
time delay, this is equal to twice the distance divided by the speed of, এখন তুমি কিভাবে করতে পারো আমি দেখি, আমি তো সবই বলে দিলাম। আচ্ছা, Sachi is rock and roll to her favorite radio station 102.3 meter 3 FM. The station broadcasts radio signals with a frequency this. The radio wave signal travel through the air at a speed of 2.997 into 10 to the 8 meter per second. Determine the wavelength of these radio waves. এখন তোমার এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, দেওয়া আছে স্পিড, দেওয়া আছে। তোমার এখন ওয়েভলেন্থ আমরা জানি, এটা সূত্রটা কি, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা দিয়ে তুমি করবা। A transverse wave is observed to be moving along a lengthy rope. একটা ট্রান্সভার্স ওয়েভ কি, যে ওয়েভটা উপর নিচে করে, ঠিক আছে, তার ওয়েভের পার্টিকেল গুলির ডিরেকশন এবং তার ওয়েভটার ডিরেকশন পারপেন্ডিকুলার অবস্থায় থাকে। Adjacent crane star position 2.4 meters. তুমি ধরো দুইটা চূড়া এরকম, এটা যদি একটা ওয়েভ হয়, এই দুইটা চূড়ার এইখানে মাঝখানে এটার মাঝখানে দূরত্ব হলো 2.4 মিটার। এইরকম 6টা চূড়া 9.1 সেকেন্ডে পার হয়ে যায়। তোমার এখন বের করতে হবে ওয়েভলেন্থ কত, ফ্রিকোয়েন্সি কত, স্পিড কত। ঠিক আছে, ইউজ ইউর ওন ব্রেইন, নিজের ব্রেইন ব্যবহার করো। তারপর আমরা যাই তারপরের অঙ্কে। এটা হলো এক ধরনের তিমি, আর known to produce a collection of elaborate and repeating sound with frequencies ranging from 20 Hz to 10 kHz. The sound waves travel through the water at a speed at approximately 1400 meters. এখানে কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এবং স্পিড দেওয়া আছে। এখন বলছে লোয়ার এবং আপার ওয়েভলেন্থ গুলি কত হবে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে বের করে ফেলবে। এটা একটা ছবির অঙ্ক, তোমরা যদি ইন্টারেস্টেড হও এটা তুমি দেখতে পারো। আমরা এখন আরো কিছু প্রবলেম দেখি। A wave is represented by the equation y equal to 10 sin, আচ্ছা এটা কিন্তু খাতায় করতে হবে, এটা কিন্তু ওখানে করা যাবে। খাতাটা একটা পৃষ্ঠা বের করি, তারপর আমরা এটা করি। অঙ্কটা আমি আগে একটু তুলে নিই। y equal 10 sin 14 pi t minus 21 pi x। কি বের করতে হবে, অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি আর টাইম, 4টা জিনিস বের করতে হবে। চলো আমরা এখন তাহলে অঙ্কটা একটু আমাদের খাতায় করি। আমি তাহলে শেয়ারটাকে স্টপ করে দিতে হবে, স্টপ করে দিয়ে আমরা খাতাটা নিয়ে আসি। দেখো দিস ইজ দ্য ইকুয়েশন। এখন আমরা জানি ওয়েভের ইকুয়েশন কি, y equal to a sin omega t minus আমরা লিখতে পারি 2 pi by lambda into x। এটাকে 2 pi by lambda একটা নাম আছে, সেটাকে আমরা ওয়েভ ভেক্টর বলি অনেক সময়, দিস ইজ কে দিয়ে প্রকাশ করি, এটা সমস্যা না। এখন এটাকে আরো লেখা যায় এভাবে, a equal to sin 2 pi by t, ওমেগা কে 2 pi by t লেখা যায়, স্মল t minus 2 pi by lambda x। এখন আমি এইটার সাথে একটার সাথে একটা কম্পেয়ার করবো, এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন কম্পেয়ার করবো। কম্পেয়ার করলে আমি a ইকুয়াল টু কত পাবো, a ইকুয়াল টু পাবো 10। এটাকে আমরা এম কেসে ধরে নিই, তাহলে a ইকুয়াল টু হবে 10 মিটার। এখন ওমেগার সাথে আমি প্রথমে ওমেগার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে ওমেগা ইকুয়াল টু আমি পাইতেছি 14 পাই। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু 14 পাই পাইলে তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ
টি, তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু লিখতে পারি 2 পাই টি ইকুয়াল টু 14 পাই, তাহলে 1/t ইকুয়াল টু 7, টি ইকুয়াল টু হবে 1/7 সেকেন্ড। ঠিক আছে, এফ কত হবে? এফ হবে 1/t ইকুয়াল টু 7। ঠিক আছে, সহজে এটা অঙ্কটা করে ফেলতে পারলাম। তারপরে অঙ্ক যাই। দেখো, এ ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন দিস। ঠিক আছে, এখন এখানে বের করতে বলছে কিন্তু অন্য কিছু, সেটা বলছে যে ম্যাক্সিমাম ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন বের করো। ঠিক আছে, তাহলে ভেলোসিটি বের করতে গেলে আমার কি করতে হবে? এটাকে ডেরিভেটিভ করতে হবে। আবার সময় বলছে কি টি ইকুয়াল টু 0 সেকেন্ড। টি ইকুয়াল টু 0 হলে এটা আর থাকবে না, তাহলে আমরা দেখো এটা কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা তখন তাহলে করবো কি, ভি ইকুয়াল টু আমি লিখবো, এখানেই লিখি, ইনসার্ট ইকুয়েশন, ভি ইকুয়াল টু আমি লিখবো, ভি ইকুয়াল টু, এটা কি হবে 21 ইন্টু 100 cos 21 পাই কোথায়, পাই টি মাইনাস 105 বাই এক্স। ঠিক আছে, তাহলে এইটা হলো গিয়ে ভেলোসিটির মান। এখন ম্যাক্সিমাম করতে গেলে কি হবে? ম্যাক্সিমাম কখন হয়? যখন কস এর মান 1 হয়। কারণ এখানে এখানে কস এর মান -1 থেকে +1 পর্যন্ত ভেরি করতে পারে। সো ম্যাক্সিমাম ভেলোসিটি ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি ইকুয়াল টু হবে তাহলে 21 ইন্টু ইন্টু 100। এটা কত? মিটার পার সেকেন্ড। এটা হলো আবার টি ইকুয়াল টু 0 সেকেন্ডে যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0তে একই জিনিসই আসবে। ঠিক আছে, তারপর আমরা যাই, এক্সেলারেশন বের করতে বলছে যে টি ইকুয়াল টু 2 সেকেন্ড এবং এক্স ইকুয়াল টু 1 মিটারে। প্রথমে তুমি তাহলে কি করবা? এক্সেলারেশনের মান কি হবে? এক্সেলারেশন এক্সেলারেশন ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস এ, তারপর ওমেগা স্কোয়ার ওমেগা, আর পেলাম ওমেগা কোথায় গেল? স্কোয়ার, তো এটা হয়ে যাবে আবার সাইন, সাইন ইন্টু 21 পাইটি পাইটি মাইনাস 105 পাই। এই কার, নাফিউর রহমান, তোমার ইয়াটা মিউট করো। আচ্ছা, এখন আমি এখানে কি করব? টি এর মান বসাবো 2, এক্স এর মান বসাবো 1, তারপরে সাইনের এটার মান বসায়, এর মান আমি জানি অলরেডি, ওমেগার মান জানি, এই মানগুলি সব বসা দিতে হবে। সো এইভাবে আমরা করতে পারি। আর এটা টোটাল এনার্জি যদি বের করতে চাই, টোটাল এনার্জি সূত্র কিন্তু আমরা জানি, সেটা কি? সেটা হলো টু 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 এম পাই স্কোয়ার এ স্কোয়ার। আমি এখানে লিখে দিই, ইনসার্ট 2m, তারপরে পাই স্কোয়ার এ এ স্কোয়ার, আরেকটা কি আছে? এফ এফ স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করে তুমি এই অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, এম এর মান এখানে দেওয়া নাই, তাই তুমি এটা ধরে নিবা এম এর মান 1। আচ্ছা, এখন দেখো
স্প্রিং কনস্ট্যান্টের অঙ্কগুলি আসে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবো? আমি কিছুক্ষণ আগে অঙ্ক করাইছি, ওমেগা ইকুয়াল টু √k/m, এটা দিয়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করবা, ফ্রিকোয়েন্সি বের করতে পারবা। ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হলো ওমেগা ইকুয়াল টু 2πf, আর পিরিয়ড অফ অসিলেশন এফ পাওয়া গেলে 1/t করে নিবা। একটা সিম্পল পেন্ডুলাম 1 মিটার লং, এটার অসিলেশনের টাইম বের করবা ইউজিং দ্য জেনারেল ফর্মুলা। এই অঙ্কগুলি তোমার কিন্তু ইয়ার অঙ্ক, অ্যাসাইনমেন্টের অঙ্ক, ঠিক আছে? আমি এখানে লিখে দিই অ্যাসাইনমেন্ট। আর এইখানে যে আচ্ছা, এখানে একটু এই জায়গাটা একটু তোমাদের কষ্ট হতে পারে। এল ইকুয়াল টু mh, mh বলতে বোঝাচ্ছে হলো মিলি হেনরি, ঠিক আছে? mh মানে হলো mh, এল ইকুয়াল টু, তাহলে তুমি লিখতে পারো এল ইকুয়াল টু 2 মিলি হেনরি ইকুয়াল টু 2 ইন্টু 10 to the power বেড়ে গেছে 2 ইন্টু 10 to the power -3 হেনরি। আর সি এর মান কত? সি এর মান বলছে মাইক্রোফ্যারাড। মাইক্রো মানে হলো 10 to the power -6, তার মানে সি ইকুয়াল টু হবে 5 ইন্টু 10 to the power -6 ফ্যারাড। এইভাবে তোমার 7 নম্বর অঙ্কটা করতে হবে। আর কি আছে অঙ্ক? আর মনে নাই। এই তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বের করতে হবে। সো দিস ইজ দ্য, সবগুলি অঙ্ক মোটামুটি আমরা আলোচনা করলাম। তো আমার এখন মনে হয় যে তোমাদের এখন অঙ্কগুলি করতে হবে, করে তোমরা এই অঙ্কগুলি স্যার যেগুলি, হ্যাঁ প্লিজ বলো। স্যার ওইখানে অ্যাসাইনমেন্টের অঙ্ক কোন কোনগুলা বলছেন? ওই যে লাস্টে যে কয়েকগুলি অঙ্ক বলা গেছে, আমি আবার যাচ্ছি ওখানে। এখানে খুব ছোট ছোট অঙ্কগুলি, কিন্তু অনেক বড় না, বুঝতে পারছো? অল্প জায়গা লাগবে, খালি অঙ্ক কিভাবে করতে হয় সেটা জানলেই তুমি আসলে করতে পারবে। এখানে 7 পর্যন্ত হলে অ্যাসাইনমেন্ট অঙ্ক, 1 থেকে 7। এখানে একটা গন্ডগোল হয়েছে, 1 2 3, তারপর কি 4, না ঠিক আছে 5 4 5 6 7, এই 7টা অঙ্ক করতেই হবে। এটা খুব ছোট ছোট অঙ্ক। তো ঠিক আচ্ছা। আছে, হ্যাঁ বলো আর কি, আর কোনো সমস্যা আছে? তাহলে এই চ্যাপ্টারটা না। শেষ হলাম। আমাদের আরো 3টা চ্যাপ্টার আছে, আমাদের কিন্তু আর ক্লাস আছে 6টা মাত্র, ঠিক আছে? আমাদের একটু দ্রুত ক্লাসগুলি শেষ করতে হবে। তোমরা থার্মোডিনামিক্স এর পরীক্ষাটা আমি নিব পরের বুধবারে, ঠিক আছে? সামনে তো সোমবার আছে, ক্লাস শুরু হবে, বুধবারে আমরা থার্মোডিনামিক্স, এটা হবে এমসিকিউ পরীক্ষা, ঠিক আছে? সবাই তাহলে ইয়া করো, পড়াশোনা করে নিও। তো আমাদের আজকে ক্লাস এখানেই শেষ করি। রোজা রাখছি তো আর পারছি না আসলে, খুব কষ্ট লাগতেছে। তো আজকে এখানে থাকি, হ্যাঁ ঠিক আছে, খোদা হাফেজ, সবাই ভালো থেকো।